আজকে আমরা শিখব বৃত্ত মানে সার্কেল। তো প্রথমে আমরা দেখব বৃত্তের সমীকরণ আমরা কি করে পাব। যদি একটা বিন্দু মানে একটা স্থির বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, আর একটা গতিশীল বিন্দু সে এমন ভাবে গতিশীল যে এই দূরত্বটা সবসময় হবে a। তাহলে একটা গতিশীল বিন্দু যদি সবসময় a ডিস্টেন্স রেখে গতিশীল হয়, যেখানে সবসময় যদি a ডিস্টেন্সে গতিশীল হয়, তাহলে যে পথটা তৈরি হয় সেই পথটা হবে একটা বৃত্ত। তাহলে সেই সঞ্চারপথটা আমরা কিভাবে বার করব? আমরা সঞ্চারপথের অঙ্ক অনেক করেছি। তাহলে সঞ্চারপথের সমীকরণ থেকে আমরা কি করব? এই গতিশীল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে গতিশীল বিন্দু যদি x, y হয় আর স্থির বিন্দুটা যদি আলফা কমা বিটা হয় আর এদের মধ্যে দূরত্ব যদি সর্বদা a হয়, তাহলে আমরা শর্ত থেকে লিখতে পারবো, প্রথমে এদের মধ্যে ডিসটেন্সটা বার করব, x মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার, এটা ডিসটেন্স মানে এটা রুট, এইটা সমান হচ্ছে a। তাহলে এটা শর্ত। তো তার মানে এটাই সঞ্চারপথের সমীকরণ বলতে গেলে। তো সঞ্চারপথের সমীকরণকে এই যে রুট, এই রুটের আকারটাকে তুলে দিয়ে আমরা পাবো y মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এইটাকেই বলা হয় বৃত্তের সমীকরণ। যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে এই আকারের সমীকরণ থেকে আমরা বলবো একটা বৃত্ত যার ব্যাসার্ধটা হচ্ছে, যার কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা আর ব্যাসার্ধটা হচ্ছে a। ঠিক আছে, এখন এই হোল স্কয়ার গুলোকে যদি আমরা ভেঙে দিই, এই হোল স্কয়ার গুলোকে যদি আমরা ভেঙে দিই, তাহলে বৃত্তের যে আকারটা পাবো সেটা হয়ে যায় এই রকম। ভেঙে দেওয়ার পর যদি সাজিয়ে লিখি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটাকে বলা হয়, এই আকার থেকে আমরা যখন এই আকারে পৌঁছাবো, এই আকারটাকে বলা হয় বৃত্তের সাধারণ আকার। এটা হচ্ছে বৃত্তের সাধারণ আকার। তো সাধারণত সমীকরণ গঠন করার সময় আমাদের যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে, কেন্দ্র আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে এই আকারের সমীকরণ প্রথমে লিখব। যেমন দুই বিন্দু আকার থেকে সরলরেখা গঠন করার পর আমরা উত্তরটাকে সাধারণ আকারে দিই, তাই না? তেমনি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণটা আমরা এখান থেকে এইভাবে লিখব, তারপর এটাকে সরল করলেই মানে এই হোল স্কয়ার গুলোকে ভাঙলেই এই আকারে আমরা পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তো এই আকারে পৌঁছানোর পর এই যে x এর সহগ লিখেছি 2g, y এর সহগ লিখেছি 2f। এই যে 2 গুলো দেওয়ার একটা কারণ হচ্ছে x এর যে সহগটা এখানে আছে -2g, এর মধ্যে এই রকম আকার মানে সাধারণ আকার থেকেও আমরা যেমন সরলরেখা, সাধারণ আকার থেকেও তো আমরা সরলরেখার প্রবণতা বের করতে পারি -a/b করে, তেমনি সাধারণ আকার থেকেও কিন্তু আমরা কেন্দ্রকে খুঁজে পাবো। তখন কিন্তু এই কেন্দ্রটা যেহেতু এটাতে gf দিয়ে প্রকাশ করা হয়েছে, ওখানে আলফা বিটা ছিল, সেহেতু কেন্দ্রটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে সাধারণ আকার থেকে আমরা বৃত্তের কেন্দ্র পাবো -g, -f। 2g থাকলে কেন্দ্রটা কিন্তু হবে -g, -f। আর ব্যাসার্ধটা হবে, ব্যাসার্ধ হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা হবে ব্যাসার্ধ। যেমন ধরো আমাকে বলল একটা বৃত্তের কেন্দ্র 2,3 এবং ব্যাসার্ধ 5, তাহলে সমীকরণ কি হবে? বৃত্তের কেন্দ্র বলে দিল 2,3 আর ব্যাসার্ধটা বলল 5 একক, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে বৃত্তের সমীকরণ আমরা কি লিখব? x 2 এর হোল স্কয়ার, যেহেতু কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছি, কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেলেই আমরা এখান থেকে বৃত্তের সমীকরণ লিখতে পারবো। তাহলে x মাইনাস আলফা এখানে 2, তাহলে x 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা এখানে 3
তাহলে 3 এর হোল স্কয়ার সমান হচ্ছে 5 এর স্কয়ার। এই যে ব্যাসার্ধ এ ছিল, ব্যাসার্ধ এ, তাহলে a স্কয়ার। তার মানে এটাকে আমরা সরল করে পাবো, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y, আর এটা 4 আর 9, 9 আর 4 9 আর 4 13, তাহলে মাইনাস 12 সমান হচ্ছে 0। তো এইটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার, ঠিক আছে। এখন এই আকার থেকে যদি আবার কেন্দ্র বের করতে বলে, বা সমীকরণ যখন দেওয়া থাকে সাধারণত এই আকারেই কিন্তু দেওয়া থাকে, তো সেখান থেকে যদি কেন্দ্র বার করতে বলে তাহলে আমরা কি দেখব, প্রথমে x এর সহগটা হচ্ছে 2g, তার মানে এখানে 2g টা হচ্ছে -4, তার মানে g সমান হচ্ছে -2, আর 2f টা, এই যে 2f মানে y এর সহগ, y এর সহগটা হচ্ছে -6, তার মানে f সমান হচ্ছে এখানে -3। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -c f, তার মানে 2,3, তার মানে এখান থেকেও আমরা কেন্দ্র কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ বের করব, আবার যদি বৃত্তের সমীকরণের সাধারণ আকার দেওয়া থাকে সেখান থেকেও আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখো এই যে বৃত্তের সমীকরণটা রয়েছে এটা কিন্তু বৃত্তের সমীকরণ না, এটা হচ্ছে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণটাকে আমরা বৃত্তের সমীকরণে কিভাবে প্রকাশ করতে পারি? তো বৃত্তের সাধারণ আকারটা হচ্ছে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটা হচ্ছে বৃত্তের সাধারণ আকার, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো এই দুটোর মধ্যে কি তফাৎ? তো এখানে দেখো বৃত্তের সমীকরণে সবসময় x এর স্কয়ারের সহগ y এর স্কয়ারের সহগ সবসময় এক থাকবে সাধারণ আকারে। সাধারণ আকারে বৃত্তের সমীকরণে x স্কয়ার y স্কয়ারের সহগ সবসময় এক থাকবে, ওয়ান, অনলি ওয়ান, ঠিক আছে। অন্য কোনো থাকলে চলবে না, যদি থাকেও তাহলে সমান থাকতে হবে, যাতে করে সেটা দিয়ে ভাগ করে আমরা সাধারণ আকারে পৌঁছাতে পারবো। তাহলে সাধারণ আকারে কিন্তু কোনো রকমই x স্কয়ার আর y স্কয়ারের সহগ রাখা যাবে না। যদি থাকে তাহলে দুটোতেই যদি একই সহগ থাকে সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ করে নিতে পারবো, কারণ উভয় কি আমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারবো, তাই না। কিন্তু একটাতে যদি 2 একটাতে যদি 3 থাকে তাহলে কিন্তু এই সহগ আমরা তুলতে পারবো না, তাহলে তখন সেটাকে আর বৃত্তের সমীকরণেই প্রকাশ করতে পারবো না। তার মানে বৃত্তের সমীকরণ হতে গেলে সহগকে যেহেতু এক থাকতে হবে বা এক করে নিতে হবে, তাহলে অবশ্যই সহগ দুটো সমান থাকলে আমরা তাকে বৃত্ত করতে পারবো, কিন্তু সমান না থাকলে বৃত্তই করতে পারবো না, মানে বৃত্ত হবে না। তো এখানে এই দ্বিঘাত সমীকরণটাকে বৃত্তের সমীকরণে লিখতে পারবো যদি xy টার্মটা না থাকে। তাহলে xy টার্ম থাকবে না কখন? xy তো ভ্যারিয়েবল, যদি আমাদের h এর মানটা 0 হয় তাহলে একটা কন্ডিশন, দ্বিঘাত সমীকরণকে কখন আমরা বৃত্তের সমীকরণে প্রকাশ করতে পারবো, যদি h 0 হয়। 2 নম্বর কন্ডিশন হচ্ছে a আর b যদি সমান হয়, x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ যদি সমান থাকে তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো। 3 নম্বর শর্ত আরো একটা আছে, সেটা হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এর মান হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে ব্যাসার্ধ অবাস্তব হয়ে যাবে, তার মানে সেটাতেও আমরা বৃত্ত করতে পারবো না। তার মানে এর মানটা হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে ব্যাসার্ধ 0 কখন হবে? যদি ব্যাসার্ধ 0 হয়ে যায় তাহলে সেই বৃত্তটাকে বলা হয় বিন্দু বৃত্ত, কারণ ব্যাসার্ধ 0 হয়ে গেলে বৃত্তটা একটা বিন্দুতে পরিণত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় বিন্দু বৃত্ত, পয়েন্ট সার্কেল বলা হয়, ঠিক আছে। তাহলে বৃত্তর জন্য আমাদের এই তথ্যগুলোই যথেষ্ট। এখন এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা অনুশীলনীতে কিভাবে অঙ্কগুলো করব একটু দেখে নেব, ঠিক আছে। তাহলে এখন আমরা এমসিকিউ অঙ্কগুলোর সমাধান করব, ও তার আগে আরেকটা পয়েন্ট যেটা বলা হয়নি সেটা হচ্ছে বৃত্তের প্যারামেট্রিক আকার। আমরা এখনই পেয়ে যাব বৃত্তের প্যারামেট্রিক আকার।
এটা বলা হয়নি, ওই পয়েন্টের সঙ্গে এটাকেও অ্যাড করে নেবে তোমার খাতাতে। বৃত্তের প্যারামেট্রিক আকারটা কি? তো বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয় তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। দেখো ভালো করে, বৃত্তের কেন্দ্র আলফা আর বিটার জায়গায় যদি 0 0 বসিয়ে দিই তাহলে বৃত্তের সমীকরণটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে 0, 0 কারণ আলফা 0 বিটা 0 আর ব্যাসার্ধটা হচ্ছে a। তো এই বৃত্তের প্যারামেট্রিক আকার হয় x a cos থিটা আর y হয় a sin থিটা। তো প্যারামেট্রিক সমীকরণ বলা হয় এটাকে, x আর y দিয়ে যখন লেখা হয় এটাকে বলা হয় বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। আর যদি বৃত্তের উপরে কোনো বিন্দু নেওয়া হয় তখন সেটাকে বলা হয় বৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক। তো প্যারামেট্রিক স্থানাঙ্কটা লেখা হয় a cos থিটা, a sin থিটা। যাই হোক, বলছি প্যারামেট্রিক সমীকরণ বা প্যারামেট্রিক স্থানাঙ্ক কোথা থেকে আসে? তো এইটা হচ্ছে থিটা হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার বলতে তৃতীয় একটা চলরাশি যেটা x আর y এর মধ্যে রিলেশন তৈরি করে রাখে, যেটাকে অপনয়ন করলে বা অপসারণ করলে আমরা x আর y এর মধ্যে যে রিলেশনটা পাবো সেটাই হবে এইটা। ভালো করে দেখো, এখান থেকে যদি sin থিটা cos থিটাকে তুলে দিতে চাই তাহলেই আমরা এই সমীকরণটাকে পেয়ে যাব। সেই থিটাটা যেহেতু x আর y এর মধ্যে রিলেশন তৈরি করে রাখে সেই জন্য থিটাটাকে বলা হয় এখানে প্যারামিটার। তো এটাতে এমন একটা স্থানাঙ্ক নেওয়া হয় যাতে থিটার যে কোনো মানের জন্য এই সমীকরণটা সবসময়ই সিদ্ধ হবে। তো সেই রকম আকারের স্থানাঙ্কগুলোকেই বলা হয় প্যারামেট্রিক স্থানাঙ্ক। যাই হোক, এখন আমরা এমসিকিউ এর অঙ্কগুলোর সমাধান করব। দেখো এখানে এমসিকিউ 1 এর যে অঙ্কটা রয়েছে সেটা আমি বোর্ডে লিখেছি। তো বলেছে এটা একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছে আর এখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। তাহলে যেহেতু বলে দিয়েছে এটা একটা বৃত্তের সমীকরণ, তো একটু আগে আমরা দেখছিলাম বৃত্তের সমীকরণ হতে গেলে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সমান হতে হবে। সমান হলে সেটাকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো, কারণ সেটা দিয়ে ভাগ করে নিলে বৃত্তের সাধারণ আকারে পৌঁছাতে পারবো। সেই জন্য যেহেতু এটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 3 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 3। তাহলে ল্যামডার জায়গায় 3 বসালে আমরা সমীকরণটাকে আরেকবার লিখলে পাবো 3x স্কয়ার প্লাস নিশ্চয়ই এটাও 3 হবে কারণ দুটি তো সমান হবে, 3y স্কয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। বলছি এইটা বৃত্তের সমীকরণ বটে কিন্তু এটা বৃত্তের কিন্তু সাধারণ আকার নয়। মনে থাকবে কি বললাম, এটা বৃত্তের সমীকরণ বটে কিন্তু এটা বৃত্তের সাধারণ আকার নয়, কারণ বৃত্তের সাধারণ আকারে x স্কয়ার y স্কয়ারের সহগ সবসময় 1 থাকে। তাহলে এটাকে আমরা বৃত্তের সাধারণ আকারে আগে লিখব। তাহলে সাধারণ আকারে লিখতে গেলে আমরা উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4/3x প্লাস 2y মাইনাস 1/3 ইকুয়াল টু 0। এটা হলো কিন্তু বৃত্তের সাধারণ আকার। তো এই আকার থেকে বৃত্তের আমরা কেন্দ্র বার করতে পারবো। মনে আছে বৃত্তের সাধারণ আকারে x এর সহগ, x এর সহগটা থাকে কত 2g, y এর সহগটা হয় 2f আর কেন্দ্রটা হয় -g -f। তাহলে এই 2g টা এখানে কত বটে প্রথম দেখে নেব। তাহলে 2g কত এখানে -4/3। তাহলে g কত হচ্ছে, g হচ্ছে -2/3 আর f টা বের করে নেব 2f এখানে হচ্ছে 2 y সহগ, তাহলে f হচ্ছে 1। তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র কি বলেছি -g f, তাহলে এটা তো g, তাহলে -g কত 2 এর 3 আর -f কত -1, তাই না? তাহলে এটাই হবে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এইভাবে আমরা প্রথমে 2g x এর সহগ যেটা থাকবে সেটা 2g 2f আর c টাকে এখানে প্রয়োজন হলে c টাকেও নিয়ে নেব, c হচ্ছে এখানে -1/3। যদি ব্যাসার্ধ বের করতে বলে তখন c টাও দরকার পড়বে, তো c টা জেনে রাখবে এখানে এই টার্মটা হচ্ছে c। তো এই g f c পেয়ে গেলেই আমরা কিন্তু যা প্রশ্ন থাকবে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো এমসিকিউ 2। তো এমসিকিউ 2 এর যে প্রশ্নটা রয়েছে আগে পড়ে নাও ভালো করে। বলেছে সমীকরণটা এখানে আমি লিখেছি, বলেছে বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক যে বৃত্তের মূল বিন্দুগামী
তার ব্যাসার্ধ কত। তাহলে এই বৃত্তটার কেন্দ্র যা, যে বৃত্তের ব্যাসার্ধ আমাকে বের করতে বলেছে তার কেন্দ্রটাও একই, সমকেন্দ্রিক বা এক কেন্দ্রিক বলা হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এর কেন্দ্রের সঙ্গে আমাকে যে বৃত্তের ব্যাসার্ধটা বের করতে বলেছে, মনে করো এই বৃত্তটার ব্যাসার্ধ কত, এটা হচ্ছে প্রশ্ন। বৃত্তটা মূল বিন্দুর উপর দিয়ে গেছে, এই বৃত্তটা মূল বিন্দুর উপর দিয়ে গেছে, মনে করো এখানে একটা মূল বিন্দু আছে, ঠিক আছে। তাহলে এটা বৃত্তটার ব্যাসার্ধ হবে। তো এখন এই কেন্দ্রটাকে যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে তো আমরা ব্যাসার্ধটা বের করে ফেলবো, তাই না। তাহলে কেন্দ্রটা কোথায় আছে বলেছে, বলেছে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এর কেন্দ্রও যা, এই বৃত্তটার কেন্দ্রও হবে তাই, কারণ দুটো বৃত্তই হচ্ছে এক কেন্দ্রিক বা সমকেন্দ্রিক। তাহলে এই বৃত্তটার কেন্দ্র বার করার জন্য আমরা কি নেব, 2g কে বের করব। 2g মানে হচ্ছে x এর সহগ মানে 4, 2f কে নেব, 2f মানে হচ্ছে -2 মানে y এর সহগ। তাহলে এখান থেকে g পাচ্ছি আমরা 2, এখান থেকে f পাচ্ছি আমরা -1। তাহলে এখান থেকে কেন্দ্রটা পেয়ে যাচ্ছি আমরা 2 -2, 1। তাহলে যখনই আমরা কেন্দ্র পেয়ে গেলাম, মূল বিন্দু তো জানি, তাহলে মূল বিন্দু থেকে কেন্দ্রটার দূরত্বই এখানে ব্যাসার্ধ, কারণ যেহেতু বৃত্তটা মূল বিন্দুর উপর দিয়ে গেছে। তাহলে ব্যাসার্ধটা হবে, ব্যাসার্ধটা কিন্তু এই বৃত্তের নয়, এই বৃত্তের হলো তো আমরা g² + f² - c করে দিতাম, তাই না। এখানে c হচ্ছে -20, কারণ 20টাকে বাঁ দিকে নিয়ে এসে c লিখতে হবে। কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ তো চাইনি, অন্য একটা বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে যে বৃত্তটা মূল বিন্দুর উপর দিয়ে গেছে। তো তার ব্যাসার্ধটা হবে এই কেন্দ্র থেকে এই মূল বিন্দুর দূরত্ব, মানে √2 - 0² দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নিশ্চয়ই মনে আছে, এটা তোমরা ক্লাস 9 এও শিখেছো, 11 এ এসেও দেখেছো। তাহলে এটা 4 + 1 মানে হচ্ছে √5 একক, এটাই হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরটা কি বলেছে, অঙ্কটাকে পড়ো। এখানে দুটো বিন্দু দেওয়া আছে, বলেছে বিন্দু দুটির সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস, বিন্দু দুটির সংযোগ রেখাংশ যে বৃত্তটার ব্যাস সেই বৃত্তের সমীকরণ আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা দুভাবে বের করতে পারি, একটা হচ্ছে সরাসরি ফর্মুলার সাহায্যে বের করতে পারি। দেখো তোমরা যারা ফর্মুলা মনে রাখতে পারো ভালো, তারা ফর্মুলার সাহায্য নিতে পারো, কারণ ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হয় x - x1 * x - x2 plus y - y1 * y - y2 সমান হচ্ছে 0। এইটা বৃত্তের সমীকরণ হবে, যেখানে x1 y1 একটা প্রান্ত আর x2 y2 আরেকটা প্রান্ত। কিন্তু যারা ফর্মুলা মনে রাখতে একটু কমজোরি, তারা কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে যে বৃত্তের সমীকরণ বার করতে গেলে আমাদের দুটো তথ্য দরকার, একটা বৃত্তের কেন্দ্র আর একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো তথ্য যদি আমরা পেয়ে যাই তাহলে বৃত্তের সমীকরণ আমরা যে কোনো সময় বের করে ফেলতে পারবো। তাহলে যেহেতু এই দুটো বিন্দু আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে বৃত্তের কেন্দ্র বার করতে পারবো। আর কেন্দ্র থেকে যে কোনো একদিকের দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কনসেপ্ট। তো কনসেপ্টটা তাহলে আমরা কনসেপ্ট থেকে মনে রাখা কিন্তু সব থেকে সুবিধা, কোনোদিন আর ভুলবে না। তো তাহলে এখানে আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারবো। তাহলে এই যে বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে তার কেন্দ্রটা কত হবে, 3 - 3 মানে 0, -3 + 7 মানে 2/2 মানে 1। তাহলে বৃত্তটার কেন্দ্র পেলাম এটা। আর ব্যাসার্ধ কত হবে, ভালো করে ছবির দিকে তাকিয়ে দেখো। স্থানাঙ্ক জ্যামিতি আগেও বলেছি আবার বলছি, ছবির উপর অনেকটা নির্ভর করতে হবে, ছবি আমাকে অনেকটা ক্লিয়ার করে দেবে। তো এখানে দেখো ব্যাসার্ধ তো কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে b এর দূরত্ব বার করতে পারি, কেন্দ্র থেকে a এর দূরত্ব বার করতে পারি। তাহলে a আর কেন্দ্র যে কোনো দূরত্ব বের করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ হচ্ছে, আমরা a থেকে যদি দূরত্বটা বের করে নিই 3 - 0² প্লাস -5 - 1 এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 9 + 36, তার মানে √45, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, তাহলে বৃত্তের সমীকরণটা হবে x - 0² প্লাস y - 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে 45। এবার অপশনে যদি এটা না দেয় তাহলে এটাকে আমাদের সরল করতে হবে। তাহলে সরল করতে পাচ্ছি আমরা এটা x²
এটা পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 আর 45 কে দিকে পাঠিয়ে দিলে আমরা পাচ্ছি 1টা দিকে গেলে হবে -1, তাহলে 44। তাহলে এটাই হবে বৃত্তের সমীকরণ। তো যে অপশনের সঙ্গে মিলবে মিলিয়ে নিলেই বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরটা। তো 4 নম্বরে যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে এটা দিয়ে এখানে বলেছে বৃত্তটা স্পর্শ করবে কোন অক্ষকে, এই ধরনের প্রশ্ন, কোন অক্ষকে স্পর্শ করবে। তো যারা মনে রাখতে পারো তাদের জন্য আমি বলবো এখানে দেখো সংখ্যাটা দেখো x + 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার সমান 2 এর স্কয়ার। এটা বৃত্তের আকার, যেখানে বিন্দু ব্যাসার্ধ আকার, এটা বিন্দু আর ব্যাসার্ধ হচ্ছে 2, কেন্দ্র ব্যাসার্ধ আকার, কেন্দ্রটা হচ্ছে -2, কেন্দ্রটা হচ্ছে -2,3 আর ব্যাসার্ধটা হচ্ছে 2। তো এখানে যারা মনে রাখতে পারো তাদের জন্য আমরা বলবো যে ব্যাসার্ধের সঙ্গে সমান সংখ্যা আছে x এর সঙ্গে, তার মানে y অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে। এটা যদি মনে রাখতে পারো তো ভালো, কিন্তু যারা কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে, যাদের চিরদিনের জন্য মনে রাখার দরকার হবে, তারা এইভাবে মনে রাখবে যে এর কেন্দ্রটা আমরা যদি এর উপরে এঁকে দেখি, কেন্দ্র কত -2,3, এখানে কেন্দ্র, ব্যাসার্ধ কত 2, তাহলে এইটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3। তাহলে এখানে যদি আমরা 2 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটা কাকে টাচ করবে, কারণ এটাও তো 2, তাহলে বৃত্তটা কাকে টাচ করবে, এটা তো 3, তাহলে বৃত্তটা কাকে টাচ করবে, তাহলে আমরা ছবি আঁকলেই কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। সেজন্য সবসময় স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু ছবির উপরে আমাদের অনেকটা নির্ভর করতে হবে, ঠিক আছে। নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না বৃত্তটা কাকে স্পর্শ করবে, ঠিক আছে। 5 নম্বরটা দেখো, 5 নম্বরে বলেছে একটা বিন্দু বৃত্ত সূচিত হয়। এটা আমি আগেই বলে গেছি, বিন্দু বৃত্ত সূচিত হবে কখন, যদি ব্যাসার্ধ 0 হয়। তার মানে ব্যাসার্ধ কত এখানে, এটা সাধারণ সমীকরণই দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে ঠিক √g² + f² - c = 0, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর। তো 6 নম্বরটা বলেছে যে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি, একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে তার ক্ষেত্রফল কত হবে। তো একটা বৃত্তের সমীকরণ দিয়েছে কি না, x² + y² - 4x - 6y - 23 = 0। তার মানে একটা বৃত্ত আছে, ছবি আঁকবে বলেছি, তো একটা বৃত্তের মধ্যে আছে একটা সমবাহু ত্রিভুজ, জানি আমরা সমবাহু ত্রিভুজ 3টে বাহুই সমান। তো সমবাহু ত্রিভুজের আমরা যে তথ্যটা আগে থেকেই জানি যে সমবাহু ত্রিভুজে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র সব একটা বিন্দুতেই আসে, তাই না। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সেহেতু এর এইটা হচ্ছে অন্তঃকেন্দ্র বা এটাই হচ্ছে পরিকেন্দ্র, আমাদের একটা পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, ঠিক আছে। আবার এটা ভর কেন্দ্রও বটে, তাহলে ভর কেন্দ্রে আমরা জানি 2:1 অনুপাতে 2:1 অনুপাতে বিভক্ত হয় ভর কেন্দ্র, মানে মধ্যমাগুলো পরস্পর 2:1। তার মানে এটা যেহেতু ভর কেন্দ্রও বটে, তাহলে এই দিকটা হবে 2 ভাগ, এই দিকটা হবে 1 ভাগ, তার মানে উচ্চতার 2 ভাগটা, উচ্চতার 2/3টাই হবে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ বা ত্রিভুজের উচ্চতা। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, বৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা উচ্চতা বের করতে পারবো, উচ্চতা থেকে আমরা বাহু বের করতে পারবো, বাহু থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পরপর আসি আমরা। তাহলে প্রথমে আমরা এখান থেকে বৃত্তটার ব্যাসার্ধ বার করব। তাহলে এখানে g কত, 2g হচ্ছে -4, তাহলে g হচ্ছে আমাদের -2। তাহলে f এখানে কত হবে, f সমান হবে -3 আর c টা হচ্ছে আমাদের -23। তাহলে ব্যাসার্ধটা হবে √4 + 9 + 23, তার মানে হচ্ছে 23 আর 9 32 36 মানে 6। তাহলে ব্যাসার্ধটা যেহেতু 6 পেলাম আমরা,
তার মানে এই দিকটা হচ্ছে 6, দেখো ছবি আঁকলে কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই দিকটা হচ্ছে 6, তাহলে এই দিকটা কত হবে 3, তাই না? তাহলে অথবা এটা বলতে পারি যে উচ্চতার 2 এর 3, 3 ভাগের 2 ভাগ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে উচ্চতা হচ্ছে h এর 2 এর 3, এইটা সমান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে h টা কত হবে না 6 × 3/2। তাহলে উচ্চতাটা হচ্ছে আমাদের 9 একক। ত্রিভুজের উচ্চতা যদি 9 হয় তাহলে বাহু আমরা এখান থেকে বার করতে পারবো, কারণ উচ্চতার সূত্রটা হচ্ছে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা মনে আছে √3/2 ইনটু বাহু। তো এই উচ্চতাটা আমরা পেয়েছি 9, তাহলে √3/2 a সমান হচ্ছে 9। তাহলে এখান থেকে a পাচ্ছি আমরা 9 × 2/√3। তাহলে a যখন আমরা পেয়ে গেলাম তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে √3/4 ইনটু বাহু স্কয়ার, সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি বললাম √3/4 ইনটু a স্কয়ার। ঠিক আছে, এটা শেষ করতে পারবে নিশ্চয়ই। তারপরে আমরা 7 এর পর বা 7 থেকে যে প্রশ্নগুলো পাচ্ছি এমসিকিউ এর, এগুলো দেখো তোমরা মনে হচ্ছে সবগুলোই নিজে করতে পারবে। আমি একটু বলে দিচ্ছি, আমি একটু বলে বলে যাচ্ছি, শোনো, শুনে নাও পরপর সবকটা, তারপরে নিজেই দেখো করতে পারবে। যেমন ধরো 7টা বলেছে একটা বৃত্তের প্রান্তবিন্দু যথাক্রমে, দুটো প্রান্তবিন্দু বলে দিয়েছে আর কেন্দ্রটাও বলে দিয়েছে। তো আমরা জানি প্রান্তবিন্দু দুটোর মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তাহলে মধ্যবিন্দু সূত্র থেকেই আমরা x আর y এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, 8টা দেখো বলেছে কোন বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। তো এটা তো খুব সহজ প্রশ্ন। এখানে কিন্তু আমাদের উপায় অন্য কিছু পদ্ধতি নেই, এখানে হচ্ছে আমাদের একটা একটা করে বিন্দু বসিয়ে বসিয়ে দেখতে হবে কোন বিন্দুটা বৃত্তকে সিদ্ধ করছে। a b c d যেটা বৃত্তকে সিদ্ধ করবে সেটাই বৃত্তের উপর অবস্থিত। 9 নম্বরের প্রশ্নতেও তাই একই কোন বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, যেটা বৃত্তকে সিদ্ধ করবে, মানে x আর y এর জায়গায় একটা 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 করে বিন্দু বসিয়ে দেখতে হবে কখন সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, 10 নম্বরের প্রশ্নটা দেখো বলেছে এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয়, তার মানে যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্রটাই নির্ণেয় বৃত্তের কেন্দ্র হবে, আর ব্যাসার্ধ 4। তাহলে যে বৃত্তটা দেওয়া রয়েছে তার কেন্দ্র আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 0,0। তাহলে কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ 4 হলে কোন বৃত্তটা হচ্ছে, দেখো 10 এর ডি অপশনটাতে দেখো বৃত্তটার কেন্দ্র 0, 0, ব্যাসার্ধ হবে 4, কারণ 16 আছে, 16 মানে হচ্ছে 4 স্কয়ার। 11 নম্বরে দেখো নিচের কোনটি বৃত্তের ব্যাসার্ধ বার করতে আমরা জানি, এখানে g বার করব, f বার করব, c বার করব, তারপর ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। 12 নম্বরেরটাতে দেখো বলেছে বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব, একটা বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব কাকে বলা হয়, এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে বৃত্তের স্পর্শ করে থাকলে সেটা হচ্ছে স্পর্শক। এইটা যদি স্পর্শবিন্দু হয় তো এর উপরে যদি লম্ব টানা হয় এইটাকে বলা হয় বৃত্তের অভিলম্ব। তো এই অভিলম্ব সবসময় যাবে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, কারণ আমরা জানি যে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব সবসময় কেন্দ্রগামী হয়, কারণ স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে, বা লম্বভাবে স্পর্শকের সঙ্গে স্পর্শবিন্দুতে যেটা থাকবে সেটাই কেন্দ্রগামী হয়। তাহলে অভিলম্ব সর্বদাই বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যাবে। তাহলে এইখানে 12 নম্বরটাতে আমরা কি করব, কেন্দ্রটা বের করে দেব। বৃত্তের কেন্দ্র কি করে বের করতে হয় আমরা জানি। 13টাতে বলেছে কোনটা ঠিক, মানে কোন অক্ষকে স্পর্শ করবে, একটু আগে বলেছি। তো এটা ছবি এঁকে করতে পারো, এখানে কেন্দ্র হচ্ছে 4,3, ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে মিলছে দেখো y এর সঙ্গে, তার মানে অবশ্যই x অক্ষকে স্পর্শ করবে। কিন্তু যতটা এখন মনে হচ্ছে সহজ, সবসময় কিন্তু এই সহজ ব্যাপারটা থাকবে না, সেজন্য ছবি এঁকে দেখে নেওয়াই ভালো যে কোন অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।